লেখিকা রাখি চক্রবর্তীর ফানুস। সরকারি প্রাইমারি স্কুলের সামান্য শিক্ষক পরিমল বাবু একমাত্র মেধাবী ছেলেকে ডাক্তার তৈরি করতে জীবনে স্কুল ছাড়াও আরও অনেক কিছু করতে হয়েছে। যখন যা পেয়েছেন তাই করেছেন। জমি মাপা, মুড়ি ভাজা, এছাড়া ছাত্র পড়ানো তো ছিলই। এখন অবসর নিলেও গ্রামে বেশ গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে একজন। লোকেদের আপদে বিপদে পাশে দাঁড়ান। ছেলে, বৌমা আর ছোট্ট নাতনি কলকাতায় ফ্ল্যাট কিনে সেটেলড। স্ত্রীর আবদারে আর কিছুটা চিকিৎসার জন্য বাঁকুড়ার গ্রামের বাড়ি থেকে মাসখানেকের জন্য ছেলের কাছে এসে ওঠেন পরিমল বাবু ও তার স্ত্রী সুমিত্রা দেবী। পরিমল বাবু এসে থেকেই লক্ষ্য করেন বৌমা সুদেষ্ণার মেজাজ বেশ সপ্তমে। শুধু এটা বুঝতে পারেন না সেটা তাদের আসার জন্য নাকি অন্য কোনো কারণে, কিন্তু ছেলেকে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে তার রুচিতে বাধে। ছেলে অর্ঘ্য বেশ শান্ত প্রকৃতির, তাছাড়াও খুব ব্যস্ত ডাক্তার। সকালে 8টায় বেরিয়ে যায়, ফিরতে ফিরতে রাত 9টা, অনেক সময় আরও বেশি রাত হয়। 2-1 দিন থাকার পর পরিমল বাবু বুঝলেন না, তিনি যা ভাবছিলেন তা নয়। ছেলের সংসারে অশান্তি তাদের নিয়ে নয়, অশান্তির কেন্দ্রবিন্দু ছোট্ট তিন্নি মানে তিয়াশা মিত্র। পুত্রবধূ সুদেষ্ণা যার পরনায় চিন্তিত তিন্নির স্কুলে ভর্তি নিয়ে। 4.5 বছরের তিন্নি নাকি তার বাবা মার চোখের ঘুম কেড়ে নিয়েছে। এতদিন স্কুলে পড়িয়ে একটা ছোট্ট মেয়েকে নিয়ে এত কিসের দুশ্চিন্তা তার থই পান না পরিমল বাবু। বেশ স্নেহের সঙ্গেই বলেন একদিন সুদেষ্ণাকে, বৌমা, মা এসে থেকেই দেখছি তুমি আর অর্ঘ্য দুজনেই খুব চিন্তিত। শেষবার যখন তোমায় দেখেছিলাম তার চেয়ে তোমার চেহারাটাও বেশ খারাপ হয়ে গেছে। মা, আমি তোমার বাবার মতন, তুমি আমাকে বলতে পারো তোমার সমস্যাটা। দেখি আমার বয়স, বুদ্ধি, অভিজ্ঞতা দিয়ে সমাধান করতে পারি নাকি। বাবা, আর বলবেন না, আপনার ছেলেকে তো দেখছেন কোনো দিকে খেয়াল নেই। সকাল 8টা বাজতে না বাজতে বেরিয়ে গেল, মেয়ে সংসার সব দায়িত্ব আমার ঘাড়ে ফেলে। আর এই এক মেয়ে হয়েছে, হাড় মাস আলাদা করে দিল আমার। জানেন বাবা, এই বছরে কলকাতার 3টে নামী স্কুলে ফর্ম তুলেছিলাম, তার 2টোতেই হয়নি। হাতে আর একটা আছে, এটাতে না হলে আমি যে কি করব বাবা, আমি নিজেও জানি না। 15 দিন পর পরীক্ষা, আর মেয়েকে দেখুন এখনো নেচে বেড়াচ্ছে। তা মা, তোমার কি সংসার করতে খারাপ লাগছে? মেয়ে, স্বামী এদের সেবা করতে যদি তোমার খারাপ লাগে তাতে তো অন্যায়ের কিছু নেই। সবার তো সব কিছু ভালো লাগে না মা। তাহলে তুমি এক কাজ করো, এসবের জন্য বরং লোক রেখে দাও। আর তুমি তো উচ্চ শিক্ষিতা মেয়ে, তুমি একটা চাকরি বাকরির চেষ্টা করো, তুমি নিশ্চয়ই পাবে। তাতে কিন্তু তোমার মানসিক চাপটা কমবে। কি সুন্দর হাসি খুশি মেয়ে ছিলে তুমি মা। এতদিন পর এখানে এসে তোমাকে এত উতলা দেখতে আমাদেরও কি ভালো লাগছে? তাহলেই হয়েছে বাবা। সুদেষ্ণা উত্তর দেয়, আমি যদি চাকরি করতে বেরোই আপনার নাতনির কিচ্ছু হবে না। এমনিতেই প্রি স্কুলে সারাক্ষণ কমপ্লেন, এই পারে না, ওই পারে না, ইংরেজিতে কথা বলে না। আমি সত্যি খুব চাপে বাবা, এই স্কুলটাতেও যদি না হয়। কাঁদতে কাঁদতে ফ্ল্যাটে ঢোকে ছোট্ট তিন্নি। সুমিত্রা দেবী বুঝতে পারেন নিশ্চয়ই স্কুলেই কিছু হয়েছে। সুদেষ্ণাও সমান তালে চেঁচাচ্ছে মেয়ের ওপরে। বেগতিক বুঝে ছোট্ট তিন্নি সোজা দাদুর কাছে গিয়ে বসে। কি হয়েছে দিদি ভাই? সস্নেহে জিজ্ঞেস করেন পরিমল বাবু। মা মেরেছে দাদু, আমার ফ্রেন্ডসদের সামনেই মেরেছে, আমার খুব কষ্ট হয়েছে দাদু। তা তুমি কি করেছিলে দিদি ভাই? মা হঠাৎ মারলো কেন? আজ স্কুলে মক টেস্ট ছিল দাদু, আমি ওখানে কিছু বলতে পারিনি। মা আমাকে আনতে যেতেই মিস মাকে কমপ্লেন করেছে, তাই মা মেরেছে। মক টেস্ট নামটা শোনা? হ্যাঁ, খেয়াল পড়েছে। অর্ঘ্য যখন জয়েন্টের জন্য পড়াশোনা করত তখন বাঁকুড়া শহরে মাঝে মাঝে এই মক টেস্ট দিতে যেত বটে। কিন্তু এইটুকু ছোট্ট তিন্নি, সে কিসের পরীক্ষা দেবে?
অগত্যা আর কথা বাড়ালেন না পরিমলবাবু। নাতনিকেই একটু সান্ত্বনা দিয়ে বলেন, আচ্ছা দিদি ভাই, কি আর করা যাবে, আজ পারোনি, কাল নিশ্চয়ই পারবে। যাও, তুমি এখন হাত পা ধুয়ে নিয়ে ভাত খেয়ে নাও। কি করে পারবো দাদু, আমি তো বুঝতেই পারি না মিস কি বলছে। মিস তো বাংলায় বলে দেয় না দাদু। ও, তাহলে তো মুশকিল দিদি ভাই, কি আর করবে বলো, আস্তে আস্তে তোমাকে অভ্যেস করে নিতে হবে, ঠিক পারবে। দুপুরে নাতনির খাওয়া হয়ে যাওয়ার পর দেখে সুদেষ্ণা রেডি হচ্ছে, তিন্নিকে নিয়ে কোথাও বেরোবে। সুমিত্রার কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞাসাই করে ফেললেন পুত্রবধূকে, কোথাও বেরোবে মা? এই তো মেয়েটা স্কুল থেকে এসে ভাত খেলো, কোনো কাজ আছে বুঝি? হ্যাঁ মা, ওই যে বলছিলাম না, হাতে আর একটাই স্কুল আছে, ওতে যেভাবে হোক তিন্নিকে ঢোকাতেই হবে মা। এখন আমরা যাচ্ছি প্যারেন্টস স্কুলিং ক্লাসে, ওখানে বাচ্চাকে কাউন্সেলিংও করা হবে, আর ইন্টারভিউতে মা বাবা কেমন করে প্রশ্নের উত্তর দেবে সেটাও শেখানো হবে। এবারে যথার্থই অবাক হন পরিমলবাবু, ভেবে পাচ্ছেন না একটা ছোট্ট মেয়ে স্কুলে ভর্তি হতে যাচ্ছে না যুদ্ধ করতে। প্যারেন্টস স্কুলিং? মা, তুমি উচ্চ শিক্ষিতা, বর্ধমানের নামী কলেজ ইউনিভার্সিটি থেকে বিজ্ঞানে স্নাতকোত্তর। কি এমন প্রশ্ন করবে স্কুল কর্তৃপক্ষ যে তার জন্য তোমাকে আলাদা করে ক্লাস করতে হবে? নিজের ওপর একটু ভরসা রাখো মা। হ্যাঁ বাবা, কিন্তু আমি বাংলা মিডিয়ামের ছাত্রী, রেজাল্ট হয়তো ভালো, কিন্তু কলকাতার এসব স্কুল তো তা দেখবে না। আমিও যে খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারি না, সেটাই শিখতে যাচ্ছি বাবা। তোমাকে যা প্রশ্ন করবে তুমি সেটার উত্তর মাতৃভাষাতেই দেবে, তোমার উত্তর যথার্থ এবং যুক্তিযুক্ত যেন হয়, এটাই তো কাম্য। না বাবা, সে জোগাড় নেই। যাকগে, আমাদের ফিরতে দেরি হবে, আপনারা সদর দরজা বন্ধ করে শুয়ে পড়ুন। বিকেলে তিন্নিরা ফিরে এলো। মেয়েটা একটু ক্লান্ত হয়ে পড়েছে, বেচারি সোফাতেই শুয়েই ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পর মেয়েকে ডেকে তোলে সুদেষ্ণা। পড়তে বসতে হবে। ছোট মেয়েকে প্রশ্ন করে সুদেষ্ণা, হোয়াট ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল? বাঘ। পরিমল অবাক হয়ে দেখলেন সুদেষ্ণা পিঠে দুঘা বসিয়ে দিল মেয়ের। উনি ভেবে পেলেন না তিন্নিকে ভুল উত্তর দিয়েছে। খানিকক্ষণ পর সুদেষ্ণার চেঁচামেচিতে বুঝতে পারলেন আসলে বাঘ বলা যাবে না, টাইগার বলতে হবে। পরিমলবাবু যত দেখছেন ততই অবাক হচ্ছেন। এ কেমন শিক্ষা ব্যবস্থা যেখানে টাইগারকে বাঘ বললে তার ভর্তি আটকে যাবে? অর্ঘ্য তো ওর বয়সে প্রায় কিছুই জানতো না। আমবাগানে জামবাগানে খেলে বেড়াতো, তাহলে কি তারা ভুল ছিলেন? আরও ছোট থেকে শিক্ষার জাতাকলে প্রবেশ করানো উচিত ছিল অর্ঘ্যকে। তাতে কি তার ভবিষ্যৎ আরও ভালো হতো? আর কত ভালো হতো? ঠিক উত্তর খুঁজে পান না পরিমলবাবু। রাতে খেতে বসে অর্ঘ্যরা। সুদেষ্ণা যথারীতি অভিযোগের ডালি নিয়ে বসে। মেয়ের স্কুলে টিচাররা কে কি বলেছেন মেয়ের সম্বন্ধে, এই সব। পরিমলের ছেলেকে দেখে মনে হয় না সে কিছু শুনছে বলে। ওই মাঝে হু হা করা ছাড়া তার বিশেষ কোনো উত্তর নেই। সেটাই বোধ হয় সুদেষ্ণার রাগ আরও বাড়িয়ে দিচ্ছে। হঠাৎ খেয়াল পড়ে যায় অর্ঘ্যর। ও ভালো কথা সুদেষ্ণা, তিন্নির স্কুল থেকে আজকে ফোন এসেছিল, আমার নম্বরটা বোধহয় দেওয়া ছিল, তাই আমাকেই জানিয়েছে। ফোন ফোন করেছিল? কই, তুমি এতক্ষণ বলনি তো। কি জানিয়েছে? ইন্টারভিউ হবে তো, নাকি ওরা তার আগে তিন্নিকে বাদ দিয়ে দিল? আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে ওদের ইন্টারভিউটা নাকি ওয়ার্ল্ড গ্র্যান্ড প্যারেন্টস ডের দিন পড়েছে, তাই যাদের যাদের বাড়িতে দাদু ঠাকুমা জীবিত আছেন তাদেরকে ওনারা ওই দিন নিয়ে আসতে অনুরোধ করেছেন, কি সেলিব্রেশন হবে। আর আরও বলেছেন বিগত 2 বছরে নাকি ওদের স্কুলের বিরুদ্ধে বেশ কিছু গার্জিয়ান অভিযোগ করেছিলেন যে ভর্তির বিষয়ে বেশ কিছু কারচুপি হয়, তাই এবারে ওরা ইন্টারভিউ ওপেন টু অল করেছে। মানে হলে ইন্টারভিউ হবে, মাইক দিয়ে সবাই সবার পারফরমেন্স দেখতে পারবে, যাতে কারো না মনে হয় ওর মেয়ে বা ছেলে কিছু পারেনি, আমার ছেলে সব পারলো তাও হলো না। তুমি কি বলছো? বাবা মা যাবেন? হ্যাঁ, তাই তো বললাম। ওনারা আছেন এখন কলকাতায়, নিয়ে যাব।
আমরা 4 জনেই যাব তিয়াশাকে নিয়ে। দেখেছ কেন রাগ করি তোমার ওপর? একটু যদি বুদ্ধি থাকে তোমার মাথায়, তুমি বলতে পারলে না ওনারা এখানে থাকেন না? ওসব সেলিব্রেশন বাজে কথা। আসল কথা হলো বাবা মা তো অনেকেরই ভালো ইন্টারভিউ দিচ্ছে, নে এবার দাদু দিদাকে ডাক, তাদেরও যোগ্যতা বিচার হোক। সুদেষ্ণাকে থামাতে ব্যর্থ হয় অর্ঘ্য। কিছুতে বোঝাতে পারে না যে ওরা ফোনটা এমনিই করেছিল, কোনো যোগ্যতা বিচার করার জন্য নয়। শেষে ঠিক হয় পরের দিন থেকে সুদেষ্ণার সঙ্গে সুমিত্রা দেবী আর পরিমল বাবুও প্যারেন্ট স্কুলিংয়ে যাবেন নাতনির স্কুলে ইন্টারভিউয়ের ট্রেনিংয়ের জন্য। সুমিত্রা দেবী ও পরিমল বাবু একটা নতুন জায়গায় এলেন বৌমা সুদেষ্ণা ও নাতনি তিন্নিকে নিয়ে। প্যারেন্ট স্কুলিং সেন্টার নামটা ভারী অদ্ভুত লাগে পরিমল বাবুর। যাগ্গে মনে মনে ভাবেন, আমরা তো আগেকার মানুষ, এখন হয়তো এসবের প্রয়োজন আছে। Good evening, ladies and gentlemen. Recently, we came to know that one of the renowned school of Kolkata has decided to call grandparents too in their interview curriculum. Now, as a founder of this institute, I feel this is a trap of eliminating the eligible candidates. Schools can now make out that parents are quite capable enough to manage the interview, so it is a bit easier for them to hit the grandparents. So today we are going to arrange a workshop for grandparents. এতখানি শুনে বেশ ঘাবড়ে যান সুমিত্রা দেবী। ফিসফিসিয়ে পরিমল বাবুকে জিজ্ঞেস করেন, হ্যাঁ গো কি বলছে? এই বয়সে আবার আমাদের কি পরীক্ষা দিতে হবে? দরকার নেই বাবা, তার চেয়ে তুমি কালই গ্রামের বাড়ি ফিরে চলো। শেষে আমাদের জন্য যদি নাতনিটার ওই স্কুলে সুযোগ না হয়। কিচ্ছু হবে না, অত ভয় পেও না, আমার বেশ লাগছে। একেবারে একটা অন্য রকম অভিজ্ঞতা হচ্ছে। আর শোনো, আমার যা মনে হচ্ছে তা হলো এরা একটু বেশি ভাবছে। আমাদের ইন্টারভিউয়ের ওপর তোমার নাতনির সুযোগ হওয়া বা না হওয়া নির্ভর করছে না। শুরু হলো ওয়ার্কশপ। মাসিমা, হোয়াট উইল ইউ ডু ইফ ইউর গ্র্যান্ডডটার শোজ ট্যান্ট্রামস? একজন প্রশ্ন করেন সুমিত্রা দেবীকে। ইউ উইল কুল ডাউন হার ট্যান্ট্রামস বাই কনসোলিং হার। মা, আমরা গ্রামের মানুষ, প্রশ্নটা একটু যদি বাংলায় করো। আপনি কি করবেন আপনার নাতনি অভদ্রতা করলে? ও এই ব্যাপার। আমি তিন্নিকে কাছে ডাকবো, আগে জিজ্ঞেস করব, মা তুমি কেন রাগ করেছ? ও তো কিছু বলবে তার উত্তরে। তখন আমি ওকে বলবো, দেখো তুমি যা চাইছো সেটা এখন আমাদের কাছে নেই, কিন্তু আমরা তোমাকে পরে এনে দেবার চেষ্টা করব। তবে তুমি যদি এই রকম আচরণ করো তাহলে কিন্তু তুমি কিছুই পাবে না। তোমাকে আগে তোমার ব্যবহারের জন্য ক্ষমা চাইতে হবে, তারপর অপেক্ষা করতে হবে। আমরা দিতে পারলে নিশ্চয়ই দেব তোমাকে তোমার জিনিস। সুমিত্রা দেবী লক্ষ্য করেন সবাই চুপ করে আছে। ফিসফিসিয়ে জিজ্ঞাসা করেন পরিমল বাবুকে, হ্যাঁ গো কিছু ভুল বললাম? পরিমল বাবু আশ্বস্ত করেন, একেবারেই না, খুব সুন্দর উত্তর দিয়েছ তুমি। ওরা যেটা ইংরেজিতে বলল সেটাই তুমি বাংলায় বললে, এবং খুব সুন্দর করে গুছিয়ে। একদিনের ওয়ার্কশপ শেষ। সবাইকে আগামী পরীক্ষার জন্য শুভেচ্ছা জানিয়ে ওয়ার্কশপ শেষ হলো। পরিমল বাবু মনে মনে বললেন, যাক বাবা, নাতনিটা বাঁচল। রোজ স্কুল থেকে এসেই খেয়ে দিয়ে ভর দুপুরে ওয়ার্কশপে অন্তত আসতে হবে না। অবশেষে বহু প্রতীক্ষার ইন্টারভিউয়ের দিন আজ। বাড়িতে বেশ সাজু সাজু রব। সুদেষ্ণা তো বেশ চিন্তিত, ছোট্ট তিন্নিও কেমন গুটিয়ে আছে। যথাসময়ে ছেলের গাড়ি করে তিন্নির স্কুলে পৌঁছালো অর্ঘ্যরা। পরিমল বাবু দেখলেন বিশাল স্কুল। বহু অভিভাবক বেশ চিন্তিত মুখে প্রতীক্ষা করছে। উনিও নাতনিকে নিয়ে হল ঘরের বাইরে দাঁড়ালেন। হঠাৎ দেখেন একটি মা তার মেয়ের হাত ধরে বেরিয়ে যাচ্ছে। মায়ের চোখে জল, চোখ এড়ালো না পরিমল বাবুর। এড়িয়ে যেতে পারতেন, কিন্তু গ্রামের মানুষ বলেই হয়তো জিজ্ঞাসা করে ফেললেন মেয়েটিকে, তুমি কোথায় যাচ্ছ মা? ইন্টারভিউ তো এখনো শুরুই হয়নি। পরিমল বাবু জিজ্ঞাসা করেন, আমাকে ইন্টারভিউ দিতে দেবে না মেসোমশাই, তাই চলে যাচ্ছি। দেবে না কেন?
তুমি ফর্ম ফিল আপ করেছ, তাও তোমায় ইন্টারভিউ দিতে দেবে না কেন? আমি যে সিঙ্গেল মাদার মেসোমশাই, বোথ গার্জিয়ান না থাকলে ওরা ইন্টারভিউ বোর্ডে অ্যালাউ করবে না। পরিমল বাবু কি বলবেন ভেবে পান না। মা বাবা কোনো কারণে আলাদা হয়ে গেছে বলে শিশুটির পড়াশোনা করার অধিকার নেই? এরা কি রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 কথা জানে না? যাজ্ঞে, ওনাদের বর্ষার আমন্ত্রণ আসে। বাবা মা বাচ্চা একদিকে আর দাদু দিদাদের অন্যদিকে বসানোর ব্যবস্থা করেছে স্কুল কর্তৃপক্ষ। যে বাচ্চার ডাক আসছে সেই বাচ্চার বাবা মায়ের ইন্টারভিউয়ের পর তার গ্র্যান্ড প্যারেন্ট যদি উপস্থিত থাকে, তাদের অনুরোধ করা হচ্ছে নাতি বা নাতনির সম্পর্কে কিছু বলার জন্য। পরিমল বাবু জানতে পারেন 100 আসনের জন্য আবেদন প্রায় 300, আরও নাকি বেশি ছিল। ওরা বেশ কিছু বাদ দিয়ে ইন্টারভিউতে ডেকেছে। বিশাল অডিটোরিয়াম, সকলের বসার দিব্যি জায়গা হয়েছে, এয়ার কন্ডিশন হল, কিন্তু ছোট্ট শিশুদের আকর্ষণ পাশের পার্কটা, সুন্দর স্লিপ দোলনা দিয়ে সাজানো। একটি বাচ্চা ছেলেকে তার বাবা কিছুতেই বসিয়ে রাখতে পারছে না। সে খুব বায়না ধরেছে পাশের পার্কটায় খেলতে যাবে। পরিমল বাবু তার অভিজ্ঞতা দিয়ে জানেন এই রকম সময় বাচ্চাটির ইচ্ছে পূরণ করতে হয়, তা না হলে সে ইন্টারভিউতেও কিছু বলবে না। পরিমল বাবু তার বাবাকে বললেন, আপনার টোকেন নং কত? ছেলেটির বাবা উত্তর দেয়, 53 মেসোমশাই, দেরি আছে। পরিমল বাবু বলেন, তাহলে যান না, ততক্ষণ ছেলেটিকে পার্কটায় খেলিয়ে নিয়ে আসুন না। ও 10 মিনিট খেলে নিলেই শান্ত হয়ে বসে পড়বে। খেলতে দেবে না মেসোমশাই, নিয়ে গিয়েছিলাম তো, বলল ইয়োর চাইল্ড ইজ ভেরি হাইপার অ্যাক্টিভ, উই নিড ডিসিপ্লিনড চাইল্ড, গো অ্যান্ড মেক হিম সিট অ্যাট ওয়ান প্লেস। হাইপার অ্যাক্টিভ মানে দুরন্ত? দুরন্ত বাচ্চাদের তো খেলতেই দিতে হয়, অন্তত আমি তো তাই জানতাম। খেলতে দিলে তাদের দিয়ে কাজটাও করিয়ে নেওয়া যায় না। এখন দেখছি নিজের জানা বা অভিজ্ঞতার সঙ্গে কিছুই মিল খাচ্ছে না। শুরু হলো ইন্টারভিউ, পরপর নাম ডাকছে, মা বাবা বাচ্চা নিয়ে উঠছে। 5 নংয়ে যে বাচ্চাটি ছিল তার মা চাকরি করে। ইন্টারভিউ বোর্ডের একটি মহিলা বললেন, সরি টু সে ম্যাম, অ্যাকচুয়ালি উই ডোন্ট এনকারেজ ওয়ার্কিং মাদার্স। Actually, we do involve mothers for project work. If the mother is engaged elsewhere, it is impossible for her to keep contact with school regularly. So, sorry ma'am. এবারে পরিমল বাবু সত্যি ভিড়মি খেলেন। এত বড় স্কুল, এত নাকি মেধাবী ছেলে মেয়ে, বলে কি? প্রজেক্ট তো বাচ্চাদের স্কুলের সাহায্যে নিজেদেরই করার কথা, তাতে মা কি করবেন? আর মা যদি সাহায্য করেনও, তার সঙ্গে চাকরি করা বা না করার কি সম্পর্ক? তিনি তো চাকরি করেও সন্তানকে প্রজেক্ট দেখিয়ে দিতে পারেন। অবশেষে 21 নম্বর টোকেন। তিয়াশা মিত্র, অর্ঘ্য মিত্র অ্যান্ড সুদেশনা মিত্র, প্লিজ ডু কাম অন স্টেজ উইথ অল ইউর ডকুমেন্টস। পরিমল বাবু দেখলেন কাঁপতে কাঁপতে 3 জন উঠল স্টেজে। প্রথম প্রশ্ন বেশ রাশভারী কণ্ঠে। মহিলা তিন্নিকে জিজ্ঞেস করেন, হোয়াট ইজ ইউর নেম? তিন্নি, না মানে তিয়াশা মিত্র। অল ইউর আনসার্স শুড বি ইন ইংলিশ। বেশ ধমকেই বলেন মহিলা। হাউ মেনি কালার্স আর দেয়ার ইন এ রেইনবো? রামধনু 7টা, মানে 7। লিসেন, we don't have Bengali as an option here. We only teach Hindi and English. I told you not to speak Bengali. বাকি উত্তর তিয়াশা কি দিল বোঝা গেল না। তবে সুদেশনা যে বেশ ঘাবড়েছে তা ওর মুখ দেখে আন্দাজ করে ফেললেন পরিমল বাবু। অর্ঘ্য ভাবলেশহীন। এবার পরিমল বাবু ডাক এলো। গ্র্যান্ড প্যারেন্টস ডে সেলিব্রেশন, নাতনি সম্পর্কে মাইকে কিছু বলতে হবে। উঠলেন স্টেজে পরিমল বাবু। নমস্কার, উপস্থিত সকল অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি আমার বক্তব্য রাখব পুরোপুরি আজকের অভিজ্ঞতা থেকে। প্রথমত বলি,
আমি গ্রামের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। 37 বছর শিক্ষকতা করেছি। এখানে থাকি না। আমার ছেলে পেশায় চিকিৎসক। কিছুটা গিন্নির চিকিৎসার কারণে এখানে আসা। এসে দেখলাম ছেলে বউয়ের সংসারে প্রবল অশান্তি। ঠিক কী কারণে প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝলাম ছোট্ট তিন্নির স্কুলে ভর্তিকে কেন্দ্র করে এত অশান্তি। ওর নাকি কলকাতার 3 নামী স্কুলের মধ্যে 2 স্কুলই হাতছাড়া হয়ে গেছে। বেঁচে আছে শুধু এই স্কুলটি। এখানে এসে দেখলাম আমার বৌমার মতো অবস্থা এখানে বহু মায়ের। স্কুলে ভর্তি করানোটা এখনকার মা বাবাকে মোটামুটি মানসিক নির্যাতনে ফেলে দিচ্ছে। এখানে এসে গুটিগত ঘটনার মধ্যে দিয়ে যা বুঝলাম, এই স্কুল হয়তো অনেক মেধাবী ছাত্রছাত্রী তৈরি করে, কিন্তু মানসিকতার দিক দিয়ে এরা অনেক পিছিয়ে। গেটে ঢুকতেই দেখলাম একটি মা চোখে জল নিয়ে তার মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছেন, কারণ তার মেয়েকে ইন্টারভিউ দিতে দেওয়া হবে না। তার অপরাধ, তিনি নাকি সিঙ্গেল মাদার। বাবা মা কোনো কারণে নিজেদের সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে আলাদা হয়ে গেলে শিশুটি বড় স্কুলে পড়ার অধিকার পাবে না। এ কেমন বিচার? এখানে অধিকাংশ বাবা মা দুজনে মিলে একটি শিশুকে নিয়ে হিমশিম খাচ্ছেন, সেখানে তার মা একা এই গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। আমাদের তো তাকে আরো বেশি করে সাহায্য করা উচিত। আর উচিত অনুচিতের কথা যদি বাদও দিই, তারপরেও বলি এই কাজ আইন বিরুদ্ধও বটে। দ্বিতীয় ঘটনা, একটি বাচ্চা ছেলে, সে বোধহয় খুব বায়না করছিল পাশের সাজানো পার্কটায় খেলবে বলে। এখানে এতক্ষণ অপেক্ষা করতে কারোরই বা ভালো লাগছে না, বাচ্চাটারও বিরক্তি লাগছে। তাকে পার্কটিতে খেলতে চাওয়ায় স্কুল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে তারা ডিসিপ্লিনড বাচ্চা চায়। এক জায়গায় বসে প্রয়োজন হলে সারাদিন অপেক্ষা করতে হবে। বেশ, অপেক্ষা করার ব্যাপারটা বুঝলাম। এত লোক, অপেক্ষা তো করতেই হবে, কিন্তু পার্কটিতে খেলতে না দেবার যুক্তিটা ঠিক কি? পার্কটি কি আমাদের মতো বৃদ্ধদের জন্য সাজানো আছে? ছোট শিশুরা ওখানে খেলবে না তো কারা খেলবে? তৃতীয় ঘটনায় তো আমি স্তম্ভিত। একটি মাকে বলে দেওয়া হলো সে চাকুরিরতা বলে নাকি তার সন্তানকে স্কুল নিতে পারবে না, কারণ তিনি বাচ্চাকে প্রজেক্টে যথেষ্ট সাহায্য করতে পারবে না। প্রজেক্ট কি মায়েদের করার জিনিস? ওটা তো স্কুল বাচ্চাকে শেখাবে। বাচ্চা করবে, আর মা যদি সাহায্য করেনও তা তো তিনি চাকরি করেও করতে পারেন। এখান থেকে যে এত মেধাবী মেয়ে পাশ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় অফিসার হচ্ছে, তারা কি তাহলে তাদের সন্তানের জন্য চাকরি ছেড়ে দেবেন? এখানে এত মহিলা টিচার, তারাও তো মা। আমার প্রশ্ন, তাহলে তারা কি তাদের বাচ্চাদের স্কুলের প্রজেক্টে সাহায্য করেন না? আর চতুর্থ এবং আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটাই, মাতৃভাষাকে অবহেলা করতে শেখানো। আমি জানি এটা ইংরেজি মাধ্যম স্কুল, হোক না, তাতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু মাতৃভাষাতে কেউ কোনো জিনিস প্রকাশ করলে সেটা অপরাধ তো নয়। তাকে সেটা ইংরেজিতে অনুবাদ করতে শেখাতে হবে। আমার অভিজ্ঞতা বলে 4.5 বছরের শিশুদের মাতৃভাষা শিক্ষায় যেখানে সম্পূর্ণ হয়নি, তাদের কাছে একটি সড়গড় দ্বিতীয় ভাষা আমরা আশা করতে পারি না। আমার ছেলে আমার নাতনির বয়সে কিছুই পড়তে লিখতে জানতো না। ইংরেজি তো ছেড়েই দিলাম, সে এই বয়সে তো দূরে থাক, গোটা স্কুল জীবনেও ইংরেজি বলতে পারেনি। কিন্তু এখন বিদেশি ডাক্তারদের সঙ্গে কনফারেন্স করতে তার কই আটকায় না তো। আমার ছেলের কথা যদি ছেড়েও দিই, আমার স্কুলে আমার আরও অনেক ছাত্র যারা এই বয়সে ইংরেজির ABCD ছাড়া কিছুই জানতো না, তারাও এখন ইংরেজির অধ্যাপক। যে স্কুলে 70% ছাত্রছাত্রী বাঙালি, সেই স্কুলে বাংলা শেখানোর ব্যবস্থা কেন থাকবে না? আমার ছেলে বিদেশ থেকে ফিরলে ওর সাথে আমি গল্প করে জানতে পারি পৃথিবীর যে কোনো উন্নত দেশে বাচ্চার ফর্মাল এডুকেশন শুরুর আগে
তার মা বাবার কাছে জানতে চায় সেই বাচ্চাটির মাতৃভাষা শিক্ষা সম্পূর্ণ হয়েছে কিনা। তবেই তারা অন্য ভাষা শেখানো শুরু করবে, তার আগে নয়। তাহলে কি তারা ভুল নাকি আমরা ভুল? একটা 4.5 বছরের শিশু ক্লাস 1-এর সিলেবাস শেষ করে এসে ভর্তি হবে কেন? তাহলে সে স্কুলে কি শিখবে? নমস্কার, আমার আর কিছু বলার নেই। আশা রাখি স্কুল কর্তৃপক্ষ আমার এই প্রস্তাব ভেবে দেখবেন। তা না হলে আমরা দামি শিক্ষা দিয়ে মানুষের বদলে ফানুস তৈরি করব, যা অচিরেই মাঝ আকাশে গিয়ে ফেটে যাবে। গোটা হল স্তব্ধ। পরিমল বাবু নেমে এলেন। সুদেষ্ণার মাথায় হাত। শেষ স্কুলটাও হাত থেকে চলে গেল। এত অপমানের পর তিন্নির নাম যে ওরা কিছুতেই সিলেক্ট করবে না, তার বলার অপেক্ষা রাখে না। হঠাৎ পরিমল বাবুকে অবাক করে আরও একটি গ্র্যান্ড প্যারেন্ট উঠে দাঁড়িয়ে হাততালি দেন। তাকে দেখে আরও একজন, তারপর আরও একজন। একে একে গোটা হল উঠে দাঁড়িয়ে হাততালি দেয়। অভিভাবকদের হাততালিতে চোখে জল এসে যায় পরিমল বাবুর। না, গোটা সমাজটা এখনো বিকিয়ে যায়নি। তাহলে শির দ্বারা এখনো কিছু মানুষের আছে। আমি পেরেছি সেই শির দ্বারাটা সোজা করাতে। এটাই তো শিক্ষকের কর্তব্য। আজ নার্সিংহোম থেকে ছুটি নিয়েছে অর্ঘ্য। বাবা মা কাল চলে যাবে, তাই এই 2 দিন ও যাবে না নার্সিংহোম। সুদেষ্ণার অনুরোধে আরও একটা স্কুলের ফর্ম তুলে এনেছে অর্ঘ্য। আজ সুদেষ্ণা বাড়ি নেই। ঠিক কী কারণে নেই জানে না অর্ঘ্য। কিছুক্ষণ পরেই ফিরে এলো সুদেষ্ণা। কোথায় গিয়েছিলে? প্রশ্ন করে অর্ঘ্য। পাড়ার ইংরেজি মাধ্যম স্কুলটায় ফর্ম দিচ্ছে, আজ শেষ দিন, তাই তুলতে গিয়েছিলাম। ও, তা তুমি তো বলতে স্কুলটা খুব একটা ভালো না। হ্যাঁ বলতাম তো, এখনও বলছি, কিন্তু উপায় কি? বাবা যা বলে এসেছেন, ওই স্কুল তিন্নিকে আর কিছুতেই নেবে না। ভর্তি তো করতে হবে কোথাও একটা মেয়েকে। অগত্যা এটা বাড়ির কাছে, এটাই তুললাম। ওভাবে বলো না সুদেষ্ণা, বাবা অযৌক্তিক কিছুই বলেননি। না বলেননি, আমিও মানি সে কথা। ওনার প্রত্যেকটা কথা যুক্তিযুক্ত, কিন্তু গোটা কলকাতার শিক্ষা ব্যবস্থাকে কি তুমি সেটা বোঝাতে পারবে? ওটা প্রাইভেট স্কুল, নিজেদের মর্জিতে চলবে। গোটা কলকাতার স্কুলকে কেন বোঝাতে যাব সুদেষ্ণা? তুমি, আমি আর তিন্নি বুঝলেই তো হলো। আর শোনো, এত চাপ নিও না, অসুস্থ হয়ে পড়বে। আমি তো সময়ই পাই না। তিন্নির তো তুমিই ভরসা। তুমি অসুস্থ হয়ে পড়লে ওকে কে দেখবে? দেখো, কলকাতায় স্কুলের অভাব নেই, কোনো না কোনো একটায় তিন্নির ঠিকই হয়ে যাবে। আর এটা তো পাড়ার স্কুল, এটা কিছুতেই ওকে বাদ দেবে না। আর দেখো, আমাদের পক্ষেও সুবিধা, যাওয়া আসার কোনো হ্যাপাই নেই। তিন্নির বড় হবার হলে দেখবে এখান থেকেও বড় হবে। আচ্ছা, আমি একটা অন্য কথা ভাবছিলাম। বলো, কি ভাবছো? বলছি, পাড়ার এই ইংরেজি স্কুলটায় বিজ্ঞানের শিক্ষিকা চাইছে। আমি ফর্ম তুলতে গিয়ে দেখলাম। দেখার পর প্রিন্সিপালের সঙ্গে দেখাও করে এলাম। বললাম আমি রসায়নে স্নাতকোত্তর, বিএডও আছে, কিন্তু আমি বাংলা মিডিয়ামের ছাত্রী, খুব ভালো ইংরেজিও বলতে পারি না, ওই কাজ চালিয়ে নিতে পারি। উনি কিন্তু বলেছেন কাল আমাকে আমার সমস্ত ডকুমেন্টস নিয়ে দেখা করতে। বলেছেন অসুবিধা নেই, প্রয়োজনে প্রথমে নিচু ক্লাস দেবে, পরে আস্তে আস্তে উঁচু ক্লাস। আমি কি যাব? নিশ্চয়ই যাবে সুদেষ্ণা, কেন যাবে না? তিন্নি তো এখন বড় হয়ে গেছে। তোমার প্রতি নির্ভরশীলতা ওর আস্তে আস্তে কমানোটাই তো উচিত। আর একদম পাড়ার স্কুল, কিচ্ছু অসুবিধে নেই। আর দেখবে তাতে তোমার তিন্নিকে পড়াতেও সুবিধাই হবে। স্বামী স্ত্রীর কথোপকথনের মাঝেই অর্ঘ্যর ফোনে একটা ফোন এলো। ফোন ধরতেই অবাক অর্ঘ্য। তিন্নির স্কুল থেকে ফোন। যে নামে স্কুলটায় ওই ইন্টারভিউ দিয়ে এলো, সেই স্কুল কমিটির একজন ফোন করেছেন। আর অর্ঘ্য নয়, উনি কথা বলতে চান পরিমল বাবুর সঙ্গে। পরিমল বাবুও বেশ অবাক হয়ে কথা বলতে শুরু করেন। গোটা বাড়ি হা করে তাকিয়ে আছে। কেউ আশা করেনি এমনটাও ঘটতে পারে। ও প্রান্ত থেকে কি বলছে বোঝা যাচ্ছে না, তবে পরিমল বাবুর মুখটা বেশ উজ্জ্বল হয়ে উঠছে।
মিনিট 10 কথা হওয়ার পর ফোন রাখলেন পরিমল বাবু। বললেন, স্কুল কর্তৃপক্ষের আমার প্রত্যেকটা কথা যুক্তিযুক্ত মনে হয়েছে। ওরা জানালো ওরা আজ 90 জনের নাম বের করবে, 100 জনের পরিবর্তে 10% সিট ওরা সিঙ্গেল প্যারেন্টদের জন্য সংরক্ষিত রাখবার সিদ্ধান্ত নিয়েছে। যাদের ওরা শুধু এই কারণে ইন্টারভিউ দিতে দেয়নি তাদের ওরা আবার ডাকবে এবং তার মধ্যে থেকে 10 জন বাচ্চাকে বেছে নেবে। এই 90 জনের মধ্যে বেশ কিছু চাকুরিরতা মায়ের বাচ্চাদেরও নাম আছে। আর সর্বোপরি সবচেয়ে ভালো সিদ্ধান্ত, ওরা বাংলা বিষয় পড়াবে স্থির করেছে। দ্বিতীয় ভাষা হিসেবে অপশান থাকবে হিন্দি এবং বাংলা। যার যেটা পছন্দ সে সেটা নেবে। আজ সকাল 10টার পর ওরা রেজাল্ট বের করবে। ঘড়ি দেখে সুদেশনা, বেলা 11টা। সঙ্গে সঙ্গে ল্যাপটপ অন করে অর্ঘ্য। 21 নঙে জল করছে তিন্নির নাম তিয়াশা মিত্র। আনন্দে চোখে জল এসে যায় সুদেশনার। জড়িয়ে ধরে পরিমল বাবুকে। আবার কবে আসবেন বাবা? মাথায় হাত বুলিয়ে শান্ত করেন বৌমাকে পরিমল বাবু। আসবো মা, মাঝে মাঝে আমি না আসলে কলকাতা শহরের ইট কাঠ পাথর যে দম বন্ধ করে দেবে ছোট্ট মেয়েটার। আমি যতদিন বেঁচে আছি ওকে মানুষ করার চেষ্টা করব। কিছুতেই মাঝ আকাশে ফানুষের মতো ফেটে যেতে দেব না। আর তুমিও খুব ভালো করে ইন্টারভিউ দাও মা। শিক্ষা কাজে লাগাতে হয়, হেলায় নষ্ট করতে নেই। আনন্দের সঙ্গে দাদু দিদাকে বিদায় দেয় অর্ঘ্য, সুদেশনা আর ছোট্ট তিন্নি। এখন থেকে শুধু তিন্নি নয়, সুদেশনাও দিন গুনতে থাকে। আবার কবে টাটকা হাওয়া ভরিয়ে দেবে ওর বদ্ধ ফ্ল্যাটটাকে। আজকের এই শিক্ষণীয় গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো এরকম কোনো গল্প নিয়ে।